ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা মাইক্রো অর্গানিজম বা অণুজীব চ্যাপ্টারের সেকেন্ড লেকচার নিয়ে আলোচনা করব। এবং এই লেকচারে আমি মেইনলি ফোকাস করব ভাইরাসের সংখ্যা বৃদ্ধি পর্যায়, অর্থাৎ সংখ্যা বৃদ্ধি পর্যায়ের একটা পোর্শন লাইটিক চক্র নিয়ে। আমি মোহাম্মদ তহিদুল ইসলাম ইমন, এমবিবিএস থার্ড ইয়ার, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা। আর আমাকে সহযোগিতা করেছেন ফারিয়া তাহসিন সাবা। সো ভাইরাসের যে সংখ্যা বৃদ্ধি পর্যায়, ভাইরাসের যে সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া, সেটাকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লাইটিক সাইকেল এবং লাইসোজেনিক সাইকেল। তো এই লাইটিক সাইকেল এবং লাইসোজেনিক সাইকেলের মধ্যে এখানে আমরা মেইনলি লাইটিক সাইকেল নিয়ে আলোচনা করব। সো লাইটিক মানে কি? লাইটিক শব্দটা হচ্ছে লাইসিস শব্দটার অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? লাইসিস মানে হচ্ছে বিদীর্ণ করা বা ভেঙে দেওয়া, বিদীর্ণ করা। মেইনলি এইখানে কথাটা হচ্ছে বিদীর্ণ করা। মানে যদি কোনো ভাইরাস অ্যাকচুয়ালি তার সংখ্যা বৃদ্ধি করতে গিয়ে কোনো যে কোষ আছে, অর্থাৎ প্রাণী যে কোষ আছে, সেই প্রাণী কোষকে সেটা বিদীর্ণ করে দেয়। অর্থাৎ প্রাণী কোষকে, ধরো একটা ভাইরাস ভিতরে ঢুকলো এবং ভিতরে ঢুকে সে হচ্ছে শেষমেশ প্রাণী কোষকে বিদীর্ণ করে দিয়ে সে হচ্ছে বের হলো। ও মাই গড, ওকে। সো সেটা হচ্ছে প্রাণী কোষকে তখন বিদীর্ণ করে দিল, প্রাণী কোষকে বিদীর্ণ করে দিয়ে সেই ভাইরাসগুলো বের হইলো। সো এরকমটা যদি হয়, ভাইরাসের যে সংখ্যা বৃদ্ধির পরে ভাইরাস কি করলো, সেইখানে কোষের যে কোষ মেমব্রেন যে আছে, সে কোষ মেমব্রেনকে সে বিদীর্ণ করে দিল, অর্থাৎ কোষকে সে লাইসিস করলো। তো তখন সেটাকে বলা হচ্ছে লাইটিক সাইকেল। ইন কেস অফ লাইসোজেনিক সাইকেল, সেটা কোষকে বিদীর্ণ করে না, কোষের ভিতরেই সেটা থেকে যায়। সো সেটা হচ্ছে লাইসোজেনিক সাইকেল। ক্লিয়ার? এটা হচ্ছে ফার্স্ট বেসিক। সো এই লাইটিক সাইকেলটা আমরা সবথেকে ভালো দেখতে পারি হচ্ছে ব্যাকটেরিওফাজে। সো ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়া লাইটিক সাইকেল ঘটায়, অর্থাৎ ব্যাকটেরিয়ার উপর। এখন ব্যাকটেরিওফাজ কথার অর্থ কি? ব্যাকটেরিওফাজ মানে হচ্ছে তোমার ব্যাকটেরিয়া, ওয়ান টাইপ অফ ব্যাকটেরিয়া। সো ধরো যে সেটা টি2 ফাজ। আর ফেজ মানে হচ্ছে টু ইট। অর্থাৎ আমরা এই চ্যাপ্টারে, মাইক্রো অর্গানিজম চ্যাপ্টারে তিনটা জিনিস নিয়ে আলোচনা করতেছি। একটা হচ্ছে ভাইরাস, আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়া, আরেকটা হচ্ছে প্রোটোজোয়া। সো কখনো কখনো দেখা যায় যে ভাইরাসেরা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। অর্থাৎ ভাইরাস নট অনলি আমাদের হিউম্যান সেল অর মানে ধরো যে অন্যান্য যে প্রাণী আছে সেই প্রাণীগুলোকে অ্যাটাক করে না, ভাইরাসগুলা ব্যাকটেরিয়াকেও অ্যাটাক করে। অ্যান্ড ব্যাকটেরিয়াগুলোও সেই ভাইরাসটাকে দেখলে ভয় পায়। কারণ টি2 ফাজ বা টি2 ব্যাকটেরিয়া ফাজের প্রতি অনেক অনেক ব্যাকটেরিয়া সংবেদনশীল। অনেক ব্যাকটেরিয়া সেখানে অনেক তোমার ইমিউন সিস্টেম তৈরি করে বা মানে অনেক কাজকর্ম করে জাস্ট এইটার অ্যাটাক থেকে বাঁচার জন্যে। অর্থাৎ এইখানে মেন কথা হচ্ছে যে এই যে ভাইরাসগুলো আছে, সেই ভাইরাসগুলো ব্যাকটেরিয়াকেও অ্যাটাক করে, আমাদের মানুষের কোষগুলোকে অ্যাটাক করার পাশাপাশি। সো আমরা এরকম একটা টি2 ফাজ ব্যাকটেরিওফাজ, অর্থাৎ টি2 ব্যাকটেরিওফাজ কিভাবে একটা ভাইরাসকে একটা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, টি2 ফাজ ভাইরাস কিভাবে একটা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে এবং সেখানে অ্যাটাক করার পরে কিভাবে লাইটিক সাইকেল ঘটায়, সেটা আমরা দেখব। সো ফার্স্টে আমরা এখানে টি2 ফাজের একটু এই ভাইরাসটার একটু স্ট্রাকচারটা দেখে নেব। এটা হচ্ছে একটা ডিএনএ ভাইরাস এবং এটা জেনেটিক ম্যাটেরিয়ালস হিসেবে এইভাবে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ আছে। তার বাইরে একটা হচ্ছে তোমার প্রোটিনের একটা লেয়ার আছে, যেটাকে বলা হচ্ছে ক্যাপসিড। এবং এই ভাইরাসটাকে আমরা ইনিশিয়ালি দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে এতটুক এই জায়গা থেকে উপরের যতটুকু পর্শন আছে সেটাকে বলা হবে মাথা, এবং এই পর্শন থেকে নিচের যতটুকু পর্শন আছে সেটাকে বলা হবে লেজ। এবং লেজের একটু ইয়াতেই এই জায়গায় দুইটা এরকম প্রোটিন পাওয়া যাবে, যেটাকে বলা হবে কলার। ঠিক আছে? যেটাকে বলা হবে কি কলার। আর এই যে নিচের দিকের এইখানে থাকবে হচ্ছে বেস প্লেট, এবং বেস প্লেটের মধ্যে এরকমভাবে তিনটা কাটা থাকতেছে, সেটা একটু দেখো। এবং সেইখান থেকে প্রতি পাশে তিনটা করে আলটিমেটলি বেস প্লেটে 6টা এরকম স্পর্শক তন্তু থাকতেছে, এগুলোকে বলা হয় স্পর্শক তন্তু। ক্লিয়ার? স্পর্শক তন্তু। সো এইটা হচ্ছে একটা টি2 ব্যাকটেরিওফাজের একটা টি2 ব্যাকটেরিওফাজ ভাইরাসের একটা চিত্র, বা নরমালি টি2 ভাইরাসের একটা চিত্র। ক্লিয়ার? এখন এটা কিভাবে কোষকে অ্যাটাক করে সেটা আমরা দেখব, লাইটিক সাইকেলটা সে কিভাবে ঘটায়। সো সেটা দেখার জন্য আমরা এখানে আমাদের পুরা চিত্রটার একটা ওভারভিউ আছে কিভাবে সে লাইটিক সাইকেল ঘটাচ্ছে, বাট এখানে আমি আলাদাভাবে একটা চিত্র এঁকে তোমাদেরকে পুরো জিনিসটা একেবারে ডিটেইলস দেখানোর ট্রাই করব। সো ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাটাচমেন্ট বা সংযুক্তি। ফার্স্ট স্টেপ হচ্ছে কি? অ্যাটাচমেন্ট বা সংযুক্তি। একটু বড় করে আঁকি। ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাটাচমেন্ট বা সংযুক্তি। অর্থাৎ এখানে যে টি2 যে ব্যাকটেরিওফাজ আছে বা টি2 ভাইরাস আছে, আমি টি2 ব্যাকটেরিওফাজ না বলে জাস্ট টি2 ভাইরাস বলবো এখন। টি2 যে ভাইরাস আছে, সেই টি2 ভাইরাসের প্রোটিন যে লেয়ার আছে, সেই প্রোটিন ক্যাপসিডের মধ্যে ক্যাপসিডের সাথে ধরো এই যে ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়ার সারফেসের কোনো একটা রিসেপ্টরের সাথে ধরো এটা ফিট হইতে পারে। এবং আমরা আগেই বলতেছিলাম, আগের লেকচারে আমরা এই কথাটা বলছিলাম যে ভাইরাস হচ্ছে সুনির্দিষ্ট পরজীবিতা শো করে। অর্থাৎ ভাইরাস
স্পেসিফিক কিছু জায়গায় অ্যাটাক করে, সেই সমস্ত জায়গাতেই ভাইরাস অ্যাটাক করবে যে সমস্ত জায়গায় ওই ভাইরাসের ক্যাপসিডের প্রোটিনের অ্যান্টিজেনের সাথে মিল খায় এমন রিসেপ্টর এক্সিস্ট করে। সো সেরকম রিসেপ্টর এক্সিস্ট করে এবং আমরা ধরে নিলাম যে সেরকম রিসেপ্টর এক্সিস্ট করতেছে এবং সেই ভাইরাসটা কি করতেছে, আলটিমেটলি সেই ব্যাকটেরিয়াটাকে অ্যাটাক করতেছে বা ব্যাকটেরিয়ার সাথে অ্যাটাচমেন্ট বা সংযুক্তি ঘটতেছে। অর্থাৎ ধরো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ধরো একটা ব্যাকটেরিওফাজ, ধরো এটা হচ্ছে একটা ব্যাকটেরিওফাজ। এই ব্যাকটেরিওফাজটা হচ্ছে ঠিক এরকম এরকম একটা ব্যাকটেরিওফাজ। এই ব্যাকটেরিওফাজটার এটা হচ্ছে ধরো তোমার মাথা, তারপর এটা হচ্ছে লেজ, তারপর এই যে স্পর্শক তন্তু যেটা আছে, স্পর্শক তন্তু না, বেস প্লেট, সেই বেস প্লেটের কাটা দিয়ে এরকম ভাবে এটার মধ্যে সংযুক্ত হইলো, ঠিক আছে। তারপরে এই জায়গায় যে স্পর্শক তন্তু আছে, সেই স্পর্শক তন্তুগুলো দিয়ে সে হচ্ছে এইভাবে ধরে রাখলো, 6টা স্পর্শক তন্তু এরকম ভাবে ধরে রাখলো। এবং এইটার ভিতরে হচ্ছে তোমার এরকম ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ এক্সিস্ট করতেছে, একটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ এক্সিস্ট করতেছে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাটাচমেন্ট বা সংযুক্তি। তারপরে কি করে, এই যেই এটা আছে, খেয়াল করো, এই যে ভাইরাসটা আছে, সেই ভাইরাসটা এখন কি করে, সেই স্পর্শক তন্তুটাকে দুই দিকে বেস ধরে এই মাঝখানে একটা তোমার প্রেসার ক্রিয়েট করে, জিনিসটা তোমরা ইজিলি বুঝতে পারবা। এই দুই দিক থেকে এরকম ভাবে এই দুই দিকে ভর দেয়, দুই দিকের স্পর্শক তন্তু যেটা আছে সেই স্পর্শক তন্তুর মধ্যে ভর দেয়, স্পর্শক তন্তুর মধ্যে ভর দিয়ে সে নিচের দিকে একটা প্রেসার ক্রিয়েট করে। সো সে যদি নিচের দিকে প্রেসার ক্রিয়েট করে, এই যে বেস প্লেটের যে কাঁটাগুলো আছে, সেই কাঁটাগুলো তখন এই যে ব্যাকটেরিয়ার যে সেল মেমব্রেন আছে, সেই সেল মেমব্রেনের ভিতরে ঢুকে গেল মানে কি, এই ব্যাকটেরিয়ার যে সেল মেমব্রেন আছে, সেই সেল মেমব্রেনের এই জায়গাটাকে সে ছিদ্র করে দিল, এই জায়গাটাকে সে কি করে দিল, এই জায়গাটাকে সে ছিদ্র করে দিল। এবং এই জায়গাটাকে ছিদ্র করে দেওয়ার পরে এই টি2 ব্যাকটেরিওফাজ যেটা করে বা টি2 ভাইরাস যেটা করে, তার ভিতরে যে ডাবল স্ট্র্যান্ডেড যে ডিএনএ ছিল, সেই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএটাকে সে হচ্ছে এই ভিতরের দিকে সে ছেড়ে দেয়। এই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএটা হচ্ছে ভিতরের দিকে এরকম ভাবে এখান দিয়ে এই ছিদ্রটা দিয়ে হচ্ছে ভিতরের দিকে ছেড়ে দেয়। ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ হচ্ছে এখন এখানে চলে আসে। ক্লিয়ার? ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ এখানে চলে আসে। এবং একটা ব্যাকটেরিয়া যেহেতু একটা আদি কোষী জীব, সেহেতু এই ব্যাকটেরিয়াটার নিজস্ব কি আছে ভাই, ব্যাকটেরিয়া তার নিজস্ব তোমার ডিএনএ আছে। ধরো এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ, ক্লিয়ার? এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ। এবং ব্যাকটেরিয়ার নিজস্ব এই যে ব্যাকটেরিয়াল ডিএনএ আছে, সেই ব্যাকটেরিয়ার ডিএনএ তার আরেকটা নতুন যখন ব্যাকটেরিয়া তৈরি করে, এবং আমরা জানি যে ব্যাকটেরিয়াগুলো সাধারণত দ্বিবিভাজন পদ্ধতিতে তারা বংশবৃদ্ধি করে। সো ব্যাকটেরিয়া যখন দ্বিবিভাজন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে, তখন তার একটা ডিএনএ থেকে আরেকটা নতুন ডিএনএ তৈরি করতে হয়। সো অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন ঘটাইতে হয়। সেই জন্য নতুন যে ডিএনএ তৈরি করে, সেই জন্য একটা এনজাইম থাকে, সেটাকে বলা হয় ডিএনএ। এটা হচ্ছে এতটুকু হচ্ছে ডি আর নিচে হচ্ছে পি, অর্থাৎ ডিএনএ পলিমারেজ একটা এনজাইম। এবং এই যে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া তার নিজস্ব শরীরবৃত্তীয় কার্যক্রমের জন্য সে ডিএনএ থেকে এমআরএনএ প্রোডাকশন করে এবং এমআরএনএ থেকে প্রোটিন প্রোডাকশন করে, অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। অর্থাৎ এই ডিএনএ থেকে আরএনএ যে এনজাইমটা প্রোডাকশন করে, আরএনএ তৈরি করে যে এনজাইম, সেটাকে বলা হয় আরএনএ পলিমারেজ এনজাইম। তার মানে একটা নর্মাল ব্যাকটেরিয়াতে আগে থেকেই তার কি এক্সিস্ট করে, তার একটা তোমার ডিএনএ এক্সিস্ট করে, তার নিজস্ব ডিএনএ পলিমারেজ এনজাইম এক্সিস্ট করে এবং নিজস্ব আরএনএ পলিমারেজ এনজাইম এক্সিস্ট করে। এখন কি হয়, এটা হচ্ছে ধরো ডিএনএ পলিমারেজ এনজাইম আর এটা হচ্ছে তোমার আরএনএ পলিমারেজ এনজাইম, এই দুইটা এনজাইম এখন এক্সিস্ট করতেছে। এখন যেটা হলো, এটা হচ্ছে ভাইরাল ডিএনএ। সো ভাইরাল ডিএনএ ভিতরে ঢোকার পরে ভাইরাল ডিএনএ কি করে, সে কিছু অ্যাট্রাকটিভ সাবস্টেন্স উৎপন্ন করে। অর্থাৎ নর্মালি এই ডিএনএ পলিমারেজ এবং আরএনএ পলিমারেজকে অ্যাট্রাক্ট করবে হচ্ছে এই ব্যাকটেরিয়াল ডিএনএ। ব্যাকটেরিয়াল ডিএনএ এই ডিএনএ পলিমার্সকে আকৃষ্ট করে, সে নতুন একটা ডিএনএ তৈরি করবে এবং এই আরএনএ পলিমার্সকে আকৃষ্ট করে সে নতুন এমআরএনএ তৈরি করবে, সেখান থেকে সে প্রোটিন তৈরি করবে। এবং তোমাদের কিন্তু এই বেসিক সেন্ট্রাল ডগমাটা কিন্তু তোমাদের জানা থাকতে হবে। অর্থাৎ ডিএনএ থেকে নর্মালি যে ডিএনএ তৈরির প্রক্রিয়া, সেটাকে বলা হয়েছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন। আর এই ডিএনএ থেকে এমআরএনএ তৈরির যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় এমআরএনএ না, নর্মালি আরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে ট্রান্সক্রিপশন। এবং এই এমআরএনএ থেকে আলটিমেটলি প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে তোমার ট্রান্সক্রিপশন গেল, এটাকে বলা হয়েছে তোমার ট্রান্সলেশন। এটাকে কি বলা হয়? ট্রান্সলেশন। এবং এই তিনটা প্রসেসকে একসাথে বলা হয় সেন্ট্রাল ডগমা বা আমাদের জীবের কেন্দ্রীয় প্রত্যয়। অর্থাৎ এই তিনটার মাধ্যমে আমাদের জীবন চলে, সেন্ট্রাল ডগমা।
ঠিক আছে? এই সেন্ট্রাল ডগমা সম্পর্কে ধারণা থাকতে হবে। অর্থাৎ এই ব্যাকটেরিয়াটা তার নিজস্ব সেন্ট্রাল ডগমা ঘটায়। অর্থাৎ তার ডিএনএ থেকে ডিএনএ তৈরি করতে হয়। সেইখানে ডিএনএ পলিমারেজ এনজাইম লাগে। সে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করে। সেইখানে ট্রান্সক্রিপশন ঘটে। অর্থাৎ সেখানে তোমার আরএনএ পলিমারেজ এনজাইম লাগে। এখন খেয়াল করো। এখন এই ভাইরাসটার উদ্দেশ্য কি? এই ভাইরাসটার উদ্দেশ্য হচ্ছে যে সে ঢুকবে এবং সে এখন এখানে নতুন, নতুন আরো ভাইরাস তৈরি করে আনবে সে। আরো নতুন, নতুন সে ভাইরাস এখানে তৈরি করে আনবে। অর্থাৎ আরো নতুন যদি আমরা ভাইরাস তৈরি করতে চাই, অর্থাৎ আমরা যদি নিউ কোনো ভাইরাস প্রোডাকশন করতে চাই, নিউ ভাইরাস প্রোডাকশন করতে গেলে আমাদের কি লাগবে? নিউ প্রোটিন লাগবে। কারণ কি? নিউ প্রোটিন কেন লাগবে? কারণ এই যে ভাইরাসের যে বডিটা সে পুরা এই যে এই একটা পুরা এই অংশটা, এই যে এই অংশটা, পুরা এই অংশটা হচ্ছে ক্যাপসিডটা। ক্যাপসিডটা কি দ্বারা গঠিত? প্রোটিন দ্বারা গঠিত। আর এই ভাইরাস আর কি লাগবে আমাদের? নিউ ডিএনএ বা আরএনএ লাগবে। এটা যেহেতু ডিএনএ ভাইরাস, সো আমাদের নিউ ডিএনএ লাগবে যাতে আমরা একটা নতুন ভাইরাস প্রোডাকশন করতে পারি। নতুন ভাইরাস প্রোডাকশন করতে গেলে আমাদের এরকম ডাবল স্ট্র্যান্ডের একটা ডিএনএ লাগবে, এরকম একটা ক্যাপসিড লাগবে এবং এই ক্যাপসিড অর্থাৎ এই প্রোটিন এবং ডিএনএ প্রোডাকশন করে আমরা প্যাকেজিং করে আমরা নতুন ভাইরাস তৈরি করতে পারবো। অর্থাৎ এই ভাইরাসটার উদ্দেশ্য থাকবে সে যেন নতুন, নতুন ডিএনএ তৈরি করতে পারে, প্লাস নতুন, নতুন সে প্রোটিন তৈরি করতে পারে যেন সে আরেকটা নতুন ভাইরাস তৈরি করতে পারে। কারণ ভাইরাসটার উদ্দেশ্যই হচ্ছে সে সংখ্যা বৃদ্ধি করা। সো সংখ্যা বৃদ্ধি করতে গেলে অবশ্যই আমাকে নতুন ডিএনএ বানাইতে হবে, নতুন প্রোটিন বানাইতে হবে, অর্থাৎ ক্যাপসিড বানাইতে হবে। সো এই ডিএনএটা ঢোকার পরেই তার টার্গেট থাকবে সে কিভাবে নতুন ডিএনএ প্রোডাকশন করতে পারে প্লাস নতুন প্রোটিন প্রোডাকশন করতে পারে। কারণ প্রোটিন প্রোডাকশনের যে ইনফরমেশন, সেই ইনফরমেশন কিন্তু ডিএনএতেই থাকতেছে। প্রোটিন প্রোডাকশনের ইনফরমেশন কিন্তু কিসেই থাকতেছে? ডিএনএতেই থাকতেছে। এখানে একটা কথা বলিনি, সেই কথাটা হচ্ছে যে এইখানে তোমার নরমালি টি2 ভাইরাস তার যে ডিএনএটা সেটা হচ্ছে সে এই ব্যাকটেরিয়াল মেমব্রেনটাকে ছিদ্র করে সে হচ্ছে তোমার ভিতরের দিকে পাঠায় দেয়। বাট সাম ভাইরাস কি করে? অধিকাংশ ভাইরাস কি করে? ধরো এটা হচ্ছে অন্য আরেকটা ভাইরাস। এই ভাইরাসটা কি করবে? সে এসে হচ্ছে তার অ্যাটাচমেন্ট বা সংযুক্তি ঘটবে। ধরো এটা হচ্ছে আরেকটা ভাইরাস। তার হচ্ছে অ্যাটাচমেন্ট বা সংযুক্তি ঘটবে এটার সাথে। অ্যাটাচমেন্ট বা সংযুক্তি ঘটার পরে এইখানে যেই মানে ব্যাকটেরিয়াল যে মেমব্রেন আছে, সেই ব্যাকটেরিয়াল মেমব্রেন কি করবে? এটাকে হচ্ছে তোমার ব্যাকটেরিয়াল মেমব্রেন কি করবে? এটাকে হচ্ছে তোমার এই চারপাশ থেকে ঘিরে ধরবে। এবং এই ব্যাকটেরিয়াল মেমব্রেনের মাধ্যমে এনগালফ হয়ে সে হচ্ছে তোমার এই যে ভিতরে চলে আসবে। ভিতরে চলে আসবে। দেখো, তাহলে এখানে হচ্ছে ভিতরে এরকমভাবে চলে আসবে। এবং এই যে ভিতরে এখন এই জায়গাটাতে এই জায়গাটাতে লো পিএইচ থাকে। সো এই জায়গাটাতে লো পিএইচ থাকার কারণে দেখা যায় যে এখানের যেই ক্যাপসিডের যে মেমব্রেন, সেই ক্যাপসিডের মেমব্রেন সেখানে তোমার বিদীর্ণ হয়ে যায়। অর্থাৎ ক্যাপসিডের মেমব্রেন মানে ক্যাপসিডটা হচ্ছে সেখানে নষ্ট হয়ে যায় এবং এইখানে যে তোমার ডিএনএ বা আরএনএটা আছে, সেই ডিএনএ বা আরএনএটা হচ্ছে এখন তোমার এখানে রিলিজ হয়। মোস্ট অফ দ্য টাইম সেই ডিএনএ বা আরএনএটা তোমার কি করে? মোস্ট ডিএনএ ভাইরাসেস, যে সমস্ত ডিএনএ ভাইরাস কি করে এই ডিএনএটা কি করে তখন এই যে আমাদের যদি সেটা প্রাণী কোষে অ্যাটাক করে, নট ব্যাকটেরিয়াল কোষ, এটা ধরো একটা প্রাণী কোষ, তাহলে প্রাণী কোষ থাকলে এটা এখানে অবশ্যই নিউক্লিয়াস থাকবে। ডিএনএর চারপাশে হচ্ছে তোমার একটা ফসফোলিপিড বাইলেয়ারের মেমব্রেন থাকবে, অর্থাৎ নিউক্লিয়াস থাকবে এবং এখানে যে ডিএনএটা আছে সেটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে প্রবেশ করে। তাহলে এটা হচ্ছে একটা বেসিক, এটা জানতে হবে। অর্থাৎ প্রাণী কোষের ক্ষেত্রে এখানে লাইটিক সাইকেলের একটা ধাপ বাড়ে। অ্যাটাচমেন্ট বা সংযুক্তির পরে সেটা হচ্ছে ভিতরে ঢুকে এবং সেইখানে নতুনভাবে ক্যাপসিডটা মানে ক্যাপসিড থেকে হচ্ছে এখানে ভিতরে ঢোকার পরে এখানে ডিএনএটা বের হয়। আর এখানে হচ্ছে সে এখানে জাস্ট ছিদ্র করে, অ্যাটাচমেন্ট বা সংযুক্তির পরে এখানে ছিদ্র করে যে সরাসরি ডিএনএটাকে হচ্ছে ভিতরের দিকে সে পাঠিয়ে দেয়। ক্লিয়ার? সো এই জিনিসটা একটু জানা থাকতে হবে। সরি, ডিএনএ পলিমারেজ মুছে ফেললাম। আচ্ছা, তাহলে এখানে কি হলো তোমার? এখানে হলো নতুন একটা ডিএনএ ভিতরে ঢুকলো এবং এই যে ডিএনএটা ভিতরে ঢুকলো সেই ডিএনএর টার্গেটটাই হচ্ছে যে সে কিভাবে নতুন ডিএনএ তৈরি করতে পারে। সো সে যদি নতুন ডিএনএ তৈরি করতে চায়, ভাইরাসের কিন্তু নিজস্ব কোনো এনজাইম থাকে না। নিজস্ব কোনো এনজাইম থাকে না। তো এই ভাইরাসটা যদি এখান থেকে এই ডিএনএটা থেকে যদি আমি আরেকটা নতুন ডিএনএ এখন তৈরি করতে চাই, এই ডিএনএ থেকে যদি আমি একটা নতুন ডিএনএ তৈরি করতে চাই, অর্থাৎ আরেকটা যদি নতুন ডিএনএ তৈরি করতে চাই, আমার ডিএনএ পলিমারেজ এনজাইমের সহায়তা নিতে হবে। কারণ একটা ডিএনএ তৈরি করতে গেলে আমার অবশ্যই ডিএনএর নিউক্লিওটাইডের পলিমার তৈরি করতে হবে। সো আমার ডিএনএ পলিমারেজ এনজাইমটা লাগবে, যে এনজাইমটা সেটার পলিমারটা তৈরি করবে। সো এখানে যেহেতু নিজস্ব কোনো ডিএনএ পলিমারেজ এনজাইম নাই, সেহেতু এই ভাইরাসটা কি করবে এখন? এই ভাইরাসটা এখন কিছু অ্যাট্রাকটিভ সাবস্টেন্স প্রোডাকশন করবে। সেই অ্যাট্রাকটিভ সাবস্টেন্স প্রোডাকশনের মাধ্যমে সে পোষক দেহের, অর্থাৎ এই যে ব্যাকটেরিয়াটার ভিতরে সে প্রবেশ করলো, সেই ব্যাকটেরিয়াটার ডিএনএ পলিমারেজটাকে সে অ্যাট্রাক্ট করবে
এবং এই ব্যাকটেরিয়াল যে ডিএনএ পলিমারেজ সেটাকে বাধ্য করবে এই ভাইরাল ডিএনএর উপর কাজ করতে। নর্মালি এই ডিএনএ পলিমারেজ কার উপর কাজ করে? ব্যাকটেরিয়াল ডিএনএর উপর, এবং নতুন ব্যাকটেরিয়াল ডিএনএ সে প্রোডাকশন করে। বাট ভাইরাল ডিএনএটা কি করতেছে? কিছু লোভি সাবস্টেন্স প্রোডাকশন করতেছে। লোভি সাবস্টেন্স প্রোডাকশন করে এখানে ডিএনএ পলিমারেজটাকে সে নিয়ে নিচ্ছে এবং ডিএনএ পলিমারেজটাকে সে বশ করে নিচ্ছে। বশ করে সে নিজের মতো এখন কি করতেছে? সে নতুন নতুন এই জায়গায় ডিএনএ তৈরি করতেছে, অর্থাৎ সে রেপ্লিকেশন করে এরকম নতুন নতুন সে কি করতেছে? ডিএনএ তৈরি করতেছে, নতুন নতুন ডিএনএ তৈরি করতেছে। উদ্দেশ্য কি ভাইয়া? উদ্দেশ্য হচ্ছে আমি নতুন ভাইরাস তৈরি করব। তাহলে এটা করলো। এইটা করার পরে কি করবে? এখন এটা করার পরে কি করবে? এই যে ডিএনএ পলিমারেজের পরে এখানে এই ডিএনএটা নট অনলি ডিএনএ পলিমারেজকে অ্যাট্রাক্ট করে, এটা এই আরএনএ পলিমারেজকেও সেটা অ্যাট্রাক্ট করা শুরু করবে। এবং এই আরএনএ পলিমারেজকে অ্যাট্রাক্ট করে সে হচ্ছে এইখান থেকে এই ডিএনএ থেকে তোমার এমআরএনএ প্রোডাকশন করবে। কেন ভাইয়া এমআরএনএ প্রোডাকশন করবে? কারণ আমার একটা নতুন ভাইরাস তৈরি করার জন্যে আমার নিউ ডিএনএ দরকার আর নিউ প্রোটিন দরকার ফর ক্যাপসিড পারপাস। ক্যাপসিডের জন্য আমার নিউ প্রোটিন দরকার। সো আমি যদি প্রোটিন তৈরি করতে চাই অবশ্যই আমাকে এই পাথওয়েটা ফলো করতে হবে। ডিএনএ থেকে এমআরএনএ প্রোডাকশন করতে হবে, এমআরএনএ থেকে প্রোটিন প্রোডাকশন করতে হবে। সো এই ডিএনএটা এখন সেই আরএনএ পলিমারেজকে অ্যাট্রাক্ট করে যাতে সে এমআরএনএ তৈরি করতে পারে এবং সেই এমআরএনএ থেকে সে প্রোটিন তৈরি করতে পারে, প্রোটিন প্রোডাকশন করতে পারে। সো এখন এটা কি করবে তাহলে? এখান থেকে এই আরএনএ পলিমারেজটাকে সে অ্যাট্রাক্ট করে আরএনএ পলিমারেজের সহায়তায় সে এখান থেকে নতুন নতুন সে হচ্ছে এরকমভাবে এমআরএনএ প্রোডাকশন করবে এবং সেই এমআরএনএগুলো ধরো এরকম এমআরএনএ প্রোডাকশন করলো, এমআরএনএ প্রোডাকশন করলো, নতুন নতুন অনেক এমআরএনএ প্রোডাকশন করবে। এবং এই এমআরএনএগুলোর উপর এই যে ব্যাকটেরিয়াল কোষের, এটা তো ব্যাকটেরিয়াল একটা কোষ বা একটা প্রাণী কোষ, সেই ব্যাকটেরিয়াল কোষের যে রাইবোজোম আসে সেই রাইবোজোম এসে বসবে এবং রাইবোজোম এসে বসে এখানে হচ্ছে তোমার রাইবোজোম এসে বসে এখানে হচ্ছে তোমার নতুন প্রোটিন প্রোডাকশন করবে। এবং এই যে প্রোটিনগুলো প্রোডাকশন করবে সেই প্রোটিনগুলো হচ্ছে আলাদা আলাদাভাবে প্রডিউস হবে। অর্থাৎ এইখানে এই ভাইরালের মাথাটা আলাদা প্রোডাকশন হবে, তারপর হচ্ছে তোমার লেজটা আলাদা প্রোডাকশন হবে, বেস প্লেটটা আলাদা প্রোডাকশন হবে, তারপর হচ্ছে স্পর্শক তন্তুগুলো আলাদা প্রোডাকশন হবে, এরকমভাবে প্রোডাকশন হবে। এরকমভাবে ক্যাপসিডের যে যত প্রোটিন দরকার সবগুলো প্রোটিন ইনিশিয়ালি এরকমভাবে আলাদা আলাদাভাবে প্রোডাকশন হবে। এবং তারপরে কি হবে? তারপরে যেটা হবে সেটা হচ্ছে এখানে যে তোমার সবগুলা যে প্রোটিন আছে, সবগুলা যে ক্যাপসিডের যে অংশ আছে, সবগুলা ক্যাপসিডের অংশ তোমার একসাথে হবে। সবগুলা ক্যাপসিডের অংশ একসাথে হবে এবং সেই ক্যাপসিডের অংশের ভিতরে নতুন যেই এটা হচ্ছে বেস প্লেট, এটা হচ্ছে স্পর্শক তন্তু, সবগুলো একসাথে হইলো এবং এখানে নতুন যেই এক ডিএনএ তৈরি হলো সেই ডিএনএ থেকে একটা ডিএনএ এটার ভিতরে প্রবেশ করে ফেলবে। এবং এখন তাহলে এরকমভাবে অনেক হাজার নতুন ভাইরাস ভিতরে তৈরি হবে। এরকমভাবে আমি জাস্ট এগুলোকে একটু মুছে দিই যে এই ডিএনএ গুলাকে আমি ধরো যে এই প্রোটিনের ভিতর ঢুকায় ফেলছি এবং আমি নতুন ভাইরাস তৈরি করে ফেলছি। আমি জাস্ট এই জিনিসটা একটু দেখাই। অর্থাৎ এইগুলাকে আমি এখন এই ক্যাপসিডের ভিতর ঢুকায় ফেলছি। ক্যাপসিডের ভিতর কি করছি? ক্যাপসিডের ভিতর ঢুকায় ফেলছি। ক্লিয়ার? সো এখানে ধরো যে এরকমভাবে আরেকটা ভাইরাস প্রোডাকশন হলো, এখানে হচ্ছে এরকম, দেন এটা হচ্ছে বেস প্লেট, এটা স্পর্শক তন্তু, এটা হচ্ছে তোমার ডিএনএ। ক্লিয়ার? তারপরে এরকমভাবে আরেকটা এরকম, দেন দেন এরকম বেস প্লেট, তারপর হচ্ছে এরকমভাবে স্পর্শক তন্তু। ক্লিয়ার? এরকমভাবে নতুন ভাইরাস এখন তৈরি হলো। এখন নতুন ভাইরাসগুলো তো তৈরি হইলেও হবে না, তারাও চাইবে আরো সংখ্যা বৃদ্ধি করতে। তো তারাও আরো সংখ্যা বৃদ্ধি করতে চাইলে তারা কি করবে? এইখান থেকে হচ্ছে তোমার বের হয়ে যাইতে হবে, অর্থাৎ নতুন কোষকে অ্যাটাক করতে হবে। তার আগে তারা আরেকটা কাজ করে যাবে। এই যে এইখানে যে ডিএনএ যে আরএনএ পলিমারেজের কর্তৃত্ব নিছিল সেটা নেওয়ার পরে সেই এইখানের যেই ডিএনএ আছে সেই ডিএনএ এমআরএনএ থেকে নতুন একটা প্রোটিন প্রোডাকশন হবে, অর্থাৎ এরকম কেচির মতো একটা প্রোটিন প্রোডাকশন হবে। এই প্রোটিনটা এসে কি করবে? এখানে যে ব্যাকটেরিয়াল যে ডিএনএ ছিল সেই ব্যাকটেরিয়াল ডিএনএটাকে সেটা কাট করে দিবে, এবং এই ব্যাকটেরিয়াল ডিএনএটাকে সেটা হচ্ছে তোমার এরকমভাবে তোমার অনেক খণ্ড বিখণ্ড করে দিবে, অর্থাৎ এখন এখানে যে ডিএনএটা আছে সেই ডিএনএটা ইচ্ছা মতো ডিএনএ পলিমারেজ এবং আরএনএ পলিমারেজকে কাজ করাইতে পারবে, কারণ এখন ডিএনএ পলিমারেজ এবং আরএনএ পলিমারেজের কাজের কোনো প্রতিযোগী নাই। কারণ আগে যখন সে নতুন ডিএনএটা এখানে ঢুকছিল, কোষের ভিতরে যখন ঢুকছিল তখন দুইটা ডিএনএ ছিল, ডিএনএ পলিমারেজ এবং আরএনএ পলিমারেজের অপশন ছিল সে দুইটার উপর কাজ করার।
বাট সে এখন একটার উপর কাজ করতে পারতেছে, কজ এখানে যেই সে একটা কেচির মানে এরকম একটা এনজাইম প্রোডাকশন করছে, যেটা হচ্ছে এখানে যে ব্যাকটেরিয়াল যে ডিএনএ ছিল বা পোষক কোষের যে ডিএনএ ছিল সেটাকে হচ্ছে কেটে দিল এবং সেটাকে খণ্ড বিখণ্ড করে সেটাকে ধ্বংস করে দিল। এবং এখানে এখন নতুন যে ভাইরাসগুলো প্রোডাকশন হলো, সেই নতুন ভাইরাসগুলো এখন কি করলো, এই যে সেল আছে, এই যে সেল আছে সেই সেলটাকে কি করলো, সেল মেমব্রেনটাকে এখন বিদীর্ণ করে দিল, অর্থাৎ লাইসিস করে দিল, এবং এখানে নতুন যে ভাইরাসগুলো আছে সেগুলো হচ্ছে তোমার অবমুক্তি ঘটলো, অর্থাৎ মুক্তি ঘটলো। ক্লিয়ার? এখন এখানে একটা, তাহলে এটা হচ্ছে রিসেপ্টর সাইট ডিএনএ প্রবেশ করায়, কথাগুলো লেখা আছে, খেয়াল করো। আচ্ছা, তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে এখন এই কথাটা এখানে মানে জাস্ট বর্ণনা আকারে পড়বো যে প্রথমে নির্দিষ্ট রিসেপ্টরের সাথে সংযুক্ত ঘটে, তারপর ব্যাকটেরিয়াফেজের দণ্ডাকৃতি অংশ সংকুচিত হয়ে বিশেষ শক্তি প্রয়োগের মাধ্যমে সংযোগ স্থানের প্রাচীরের ছিদ্র তৈরি করে এবং ফাস্ট ডিএনএকে ইকোলাই ব্যাকটেরিয়ামের কোষ মেমব্রেন ভেদ করে সাইটোপ্লাজমে প্রবেশ করিয়ে দেয়। তারপরে নিউ ভাইরাস থেকে আমরা নিউ ডিএনএ এবং নিউ প্রোটিন প্রোডাকশন করব। নিউ ডিএনএ তৈরির যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন। ক্লিয়ার? আর বাকিটাকে বলা হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি এবং সেইখান থেকে নিউ যে প্রোটিন তৈরির প্রোডাকশন সেটাকে বলা হচ্ছে তোমার ট্রান্সলেশন। ঠিক আছে? আর ডিএনএ থেকে এমআরএনএ প্রক্রিয়া হচ্ছে ট্রান্সক্রিপশন, আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া হচ্ছে ট্রান্সলেশন। তারপরে কি হবে, ফার্স্ট ডিএনএ পোষক কোষের ভিতরে প্রবেশ করে নির্দিষ্ট প্রোমোটার সিকোয়েন্স দ্বারা পোষক কোষের আরএনএ পলিমার্সকে আকৃষ্ট করে এবং ক্রমান্বয়ে প্রতিলিপন করে নেয়। এইখানে অ্যাকচুয়ালি আরএনএ পলিমার্স এবং ডিএনএ পলিমার্স দুইটাকে আকৃষ্ট করে এবং ক্রমান্বয়ে প্রতিলিপন করে নেয় এবং ফাজ কোড প্রোটিন তৈরি করে। তারপর কি হয়, তারপর হচ্ছে কোড প্রোটিন মাথা, লম্বা লেজ, স্পর্শক তন্তু, স্পাইক ইত্যাদি অংশ হিসেবে পৃথক পৃথকভাবে তৈরি হয় এবং পরবর্তীতে তারা একত্রিত হয় এবং এইভাবে সুনির্দিষ্ট এনজাইমের কার্যকারিতায় নতুন ভাইরাস তৈরি হয়। তারপর হচ্ছে তোমার সুনির্দিষ্ট এনজাইমের কার্যকারিতায় পোষক কোষের প্রাচীর বিদীর্ণ হয়ে যায় এবং নতুন ব্যাকটেরিয়া ফাজসমূহ তোমার মুক্ত হয়। ক্লিয়ার? এখন যেটা বলবো সেটা হচ্ছে কি কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে যদি তারা এনভেলাপ ভাইরাস হয়, অর্থাৎ যাদের এনভেলাপ থাকে, যাদের কি থাকে, এনভেলাপ থাকে, অর্থাৎ বহিস্থ আবরণ থাকে, তারা যখন লাইসিস ঘটায় সেটা একটু ভিন্নভাবে লাইসিস ঘটায়। অর্থাৎ তারা যেটা করে সেটা হচ্ছে, আমি বলতেছিলাম যে একটা ভাইরাস ধরো এটা হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়ালস, এটা হচ্ছে প্রোটিনের একটা লেয়ার, তার বাইরে আরেকটা লেয়ার থাকে যারা এনভেলাপড ভাইরাস থাকে, সেই লেয়ারটা হচ্ছে তোমার ফসফোলিপিড বাইলেয়ারের তৈরি। এবং এই ফসফোলিপিড বাইলেয়ারটা কোন জায়গা থেকে আসে, সেটা হচ্ছে আসা হচ্ছে কোষের ফসফোলিপিড বাইলেয়ার থেকে। অর্থাৎ ধরো এইটা হচ্ছে এই ভাইরাসটা হচ্ছে একটা ভাইরাস হচ্ছে এখানে ঢুকলো, ঢুকার পরে সেখান থেকে ধরো যে সে অনেক কিছু করলো, নতুন সে ভাইরাস তৈরি করলো। নতুন ভাইরাস তৈরি করার পরে সে ভাইরাসটা কি করবে, এইখানের যে সেলটাকে আছে সেটাকে সরাসরি বিদীর্ণ করবে না, সেটাকে প্রথমে পুশ করবে। পুশ করে সেটা হচ্ছে তোমার এরকমভাবে তার চারপাশে এরকম একটা লেয়ার তৈরি করবে। অর্থাৎ এখানে যেই তোমার ফসফোলিপিড বাইলেয়ারের যে মেমব্রেন ছিল সেটাকে এরকমভাবে এনে গোল এরকম একটা লেয়ার তৈরি করবে, করে সে হচ্ছে এখান থেকে ছুটে আসবে। ঠিক আছে? এখন এখান থেকে ছুটে আসলে এটার চারপাশে মোটামুটি একটা ফসফোলিপিড বাইলেয়ারের একটা মেমব্রেন সেখানে তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? সো এখানে ফসফোলিপিড বাইলেয়ারের সাথে এই যে হুকের আচ্ছা খেয়াল করো। সো অনেক সময় যে সমস্ত ভাইরাসের তোমার ফসফোলিপিড বাইলেয়ার থাকে চারপাশে, তারা হচ্ছে তাদের অ্যাটাচমেন্টটা একটু স্পেশাল টাইপের অ্যাটাচমেন্ট হয়। কিরকম ভাবে? ফার্স্ট হচ্ছে তোমার রিসেপ্টরের সাথে সংযুক্তি ঘটে, রিসেপ্টরের সাথে। অর্থাৎ আমরা তো আগেই বলতেছিলাম যে ভাইরাসের যে অ্যান্টিজেন আছে সেটা হচ্ছে কোষের নির্দিষ্ট রিসেপ্টরের সাথে সেটা সংযুক্ত হয়। তারপর কি করে, এখানে যে কোষ আছে সেই কোষ এখানে যে রিসেপ্টর আছে, অ্যান্টিজেন আছে, সেখান থেকে দুইটা এরকম স্প্রিং লাইক সাবস্টেন্স বের হয়, স্প্রিং লাইক হুকের মতো এরকম সাবস্টেন্স বের হয়। সো এই হুকের মতো সাবস্টেন্স কি করে, এই যে সেল মেমব্রেন আছে সেই সেল মেমব্রেনকে তোমার উপরের দিকে এরকমভাবে পুশ করে, আর এটাকে নিচের দিকে পুশ করে, এবং এই দুইটাকে একসাথে নিয়ে এইখানের যে মেমব্রেন এবং এইটার যে বাইরের দিকে মেমব্রেন থাকে সেই দুইটা মেমব্রেনের একসাথে সংযুক্তি ঘটায় এবং সেটাকে তখন ভিতরের দিকে সে এনগালফ করে নেয়। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা যে এতক্ষণ আমরা যে লাইটিক সাইকেল পড়লাম, সেই লাইটিক সাইকেলের ক্ষেত্রে আমরা দেখতেছিলাম যে সেখানে আমরা ডিএনএ ভাইরাসের লাইটিক সাইকেল পড়ছি। ডিএনএ ভাইরাসের, অর্থাৎ টি2 ফাজ যেটা ছিল, টি2 ফাজ হচ্ছে তোমার একটা ডিএনএ ভাইরাস। সো অনেক স্টুডেন্টে যদি তোমাদের বইয়ে নাই, বাট অনেক স্টুডেন্টে এখানে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ভাইয়া একটা আরএনএ ভাইরাস কিভাবে লাইটিক সাইকেল ঘটাবে। সো আরএনএ ভাইরাস কিভাবে লাইটিক সাইকেল ঘটাবে আমরা সেটাই দেখাবো। তোমাদের বইয়ে নাই, বাট তারপরেও তোমাদের বেসিকটা জানা দরকার, কারণ তোমরা জানো যে আমাদের একটা নতুন একটা মহামারী চলতেছে, করোনা ভাইরাস, সেটা হচ্ছে আরএনএ ভাইরাস, এবং আমাদেরকে জানতে হবে যে আরএনএ ভাইরাসগুলা কিভাবে লাইটিক সাইকেল ঘটায়, আমরা যদি করোনা ভাইরাস সম্পর্কে একটা ডিটেলস ধারণা নিতে চাই। তো আরএনএ ভাইরাসগুলা কিভাবে লাইটিক সাইকেল ঘটায় সেটার সংযুক্তি সব সেম,
অর্থাৎ সংযুক্তি ঘটলো, প্রথমে একটা ভাইরাস আসলো, তারপর ভাইরাস আসার পরে সংযুক্তি ঘটলো এবং সংযুক্তি ঘটার পরে ভাইরাসটা হচ্ছে ভিতরে প্রবেশ করলো এবং তার যে ভিতরে যে জেনেটিক ম্যাটেরিয়ালস অর্থাৎ আরএনএ সেটার সিঙ্গেল স্ট্র্যান্ডেড ধরে নিলাম আমরা, সেই সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএটাকে সে হচ্ছে বাহিরে বের করে দিল। এখন এখানে একটা কথা আছে, আমরা যদি এখন নতুন ভাইরাস প্রোডাকশন করতে চাই, অর্থাৎ এরকম টাইপের যদি নতুন আমরা ভাইরাস প্রোডাকশন করতে চাই, তাহলে আমাদের কি প্রোডাকশন করা লাগবে? নিউ আরএনএ প্রোডাকশন করা লাগবে আর নিউ ক্যাপসিড অর্থাৎ ক্যাপসিডের নিউ ক্যাপসিড প্রোটিন প্রোডাকশন করা লাগবে। ক্লিয়ার? কারণ আমরা যদি আরেকটা এরকম ভাইরাস তৈরি করতে চাই তাহলে আমার এরকম একটা ক্যাপসিড লাগবে যেটা প্রোটিনের তৈরি আর ভিতরে একটা আরএনএ লাগবে। ঠিক আছে? আর এগুলো তো ক্যাপসিডের অংশ, প্রোটিন তো ক্যাপসিডের অংশ। ঠিক আছে? সো আমাদের নিউ আরএনএ প্রোডাকশন করা লাগবে, এখন নিউ ক্যাপসিড প্রোডাকশন করা লাগবে, নিউ প্রোটিন প্রোডাকশন করা লাগবে। অর্থাৎ নিউ ক্যাপসিডের প্রোটিন প্রোডাকশন করা লাগবে। এখন আরএনএ ভাইরাসগুলো যখন এরকমভাবে ঢুকলো, ঢুকার পরে এখন একটা জিনিস চিন্তা করো, আমার কি করতে হবে এখন? নতুন আরএনএ প্রোডাকশন করতে হবে। কারণ আমরা আগে ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে আমরা নতুন ডিএনএ প্রোডাকশন করতেছিলাম এবং সেটাকে আমরা বলতেছিলাম ডিএনএ রেপ্লিকেশন। এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে আরএনএ রেপ্লিকেশন ঘটবে এবং এইখানে আরেকটা আরএনএ পলিমারেজ এনজাইম আসবে। আরএনএ পলিমারেজ এনজাইম এসে সেখানে হচ্ছে আরএনএ থেকে আরএনএ তৈরি করবে। বাট ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা এবং আরএনএ থেকে আচ্ছা ওকে, তো এখানে হচ্ছে তোমার নতুন আরেকটা আরএনএ তৈরি করবে, অর্থাৎ আরএনএ রেপ্লিকেশন ঘটবে। তারপরে কি হবে? তারপরে আমরা নর্মালি যখন ডিএনএ ভাইরাস ঢুকতেছিল তখন আমরা কি বুঝতেছিলাম, ধরো এটা হচ্ছে ডিএনএ, এটা হচ্ছে ডিএনএ। এই ডিএনএ থেকে নতুন তোমার কি প্রোডাকশন হইতেছিল? নতুন এখান থেকে হচ্ছে নতুন তোমার এমআরএনএ প্রোডাকশন হইতেছিল। অর্থাৎ এক ধরনের আরএনএ প্রোডাকশন হইতেছিল। মেন কথা হচ্ছে ডিএনএ থেকে আমরা আরএনএ প্রোডাকশন করতেছিলাম, যে প্রক্রিয়াটাকে আমরা বলতেছিলাম হচ্ছে ট্রান্সক্রিপশন। এমআরএনএ প্রোডাকশন করার উদ্দেশ্য কি? সেই এমআরএনএ থেকে আবার আমরা সেই এমআরএনএটাকে রাইবোজোমের মধ্যে লাগায়ে আমরা হচ্ছে সেখানে কি তৈরি করব? আমরা হচ্ছে সেখানে প্রোটিন প্রোডাকশন করব। ঠিক আছে? সো এখন এখানেই মেইন জিনিসটা, যে এখানে তো এটা তো ডিএনএ না, এটা তো আরএনএ। সো এবং এখানে ভাইরাসের ভিতরে খেয়াল করো, ভাইরাসের কোষের ভিতরে যে সমস্ত আরএনএ থাকে সেগুলাই সেই আরএনএ থেকে আবার আমার নতুন আরএনএ তৈরি করতে হইতে পারে, অর্থাৎ এমআরএনএ তৈরি করা লাগতে পারে। সো এখানে 4টা ক্যাটাগরি সৃষ্টি হবে, একটু ভালোভাবে খেয়াল করো। একটা হচ্ছে পজিটিভ পোলারিটি আরএনএ থাকতে পারে, একটা ভাইরাসে পজিটিভ পোলারিটির আরএনএ থাকতে পারে, অথবা নেগেটিভ পোলারিটির আরএনএ থাকতে পারে। আমি সবগুলো বুঝাবো। নেগেটিভ পোলারিটির আরএনএ থাকতে পারে, অথবা ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ থাকতে পারে, অথবা তোমার মানে একটা আরএনএ থাকতে পারে, রিভার্স ট্রান্সক্রিপশন ঘটতে পারে সেখানে। রিভার্স ট্রান্সক্রিপশন কি সেটা বোঝাবো। তাহলে খেয়াল করো, এখন পজিটিভ পোলারিটির আরএনএ মানে কি? অর্থাৎ আরএনএ ভাইরাসগুলোর জেনেটিক ম্যাটেরিয়ালস হিসেবে আরএনএ থাকে এবং এখানে যেই আরএনএটা থাকে সেটা সরাসরি এমআরএনএ হিসেবে কাজ করে। অর্থাৎ এমআরএনএর ক্ষেত্রে নরমালি একটা এমআরএনএ যখন ট্রান্সলেশনে অংশগ্রহণ করে তখন সেই এমআরএনএটা শুধুমাত্র আরএনএ হইলেই চলে না, সেইটার মাথায় অর্থাৎ সেইটার হেডে তোমার 9 মিথাইল গুয়ানোসিনের একটা ক্যাপ সংযুক্ত থাকে। 9 মিথাইল গুয়ানোসিনের একটা কি সংযুক্ত থাকে? একটা ক্যাপ সংযুক্ত থাকে। আর এটা লেজের মধ্যে হচ্ছে তোমার পলিএডিনিন অর্থাৎ অনেকগুলা এডিনিন এরকমভাবে সংযুক্ত থাকে এবং একটা টেইল এরকমভাবে পলিএডিনিনের একটা টেইল সংযুক্ত থাকে। তারপরে এই এমআরএনএটা কি করে তোমার? এই এমআরএনএটা হচ্ছে তোমার এটা হচ্ছে এমআরএনএ এবং এটা এখন ট্রান্সলেশনে অংশগ্রহণ করে সেইখান থেকে হচ্ছে তোমার প্রোটিন প্রোডাকশন হয়। সেখান থেকে কি প্রোডাকশন হয়? প্রোটিন প্রোডাকশন হয়। কিছু ভাইরাস কি করে, যেমন পোলিও ভাইরাস, সে কি করে তার ভিতরে যে আরএনএটা আছে সেটাই এমআরএনএ হিসেবে কাজ করে এবং সেইটার মধ্যে ন্যাচারালি আগে থেকেই সেইটার যে আছে এমআরএনএটা আছে সেই আরএনএটার মাথায় হচ্ছে তোমার 9 মিথাইল গুয়ানোসিনের ক্যাপ থাকে এবং তোমার টেইলা হচ্ছে তোমার পলিএডিনিনের একটা টেইল থাকে। অর্থাৎ সরাসরি সেই এমআরএনএটা এখন কিসে প্রোডাকশন করে? সেই এমআরএনএটার উপর এসে রাইবোজোম বসে এবং সরাসরি তারা নতুন যে ক্যাপসিড প্রোটিন প্রোডাকশন করা দরকার সেই নতুন ক্যাপসিড প্রোটিনগুলা তৈরি হইতে থাকে। তো সেটাকে বলা হয় হচ্ছে পজিটিভ পোলারিটির এমআরএনএ বা পজিটিভ পোলারিটির আরএনএ। ভাইরাসে পজিটিভ পোলারিটির আরএনএ থাকতে পারে অথবা নেগেটিভ পোলারিটির আরএনএ থাকতে পারে। এখন নেগেটিভ পোলারিটির আরএনএ কি? অর্থাৎ ভাইরাসে যেই আরএনএটা থাকে সেটা এমআরএনএ হিসেবে কাজ করে না। ধরো সেই আরএনএটার সংকেতটা হচ্ছে তোমার
এডিনিন, ইউরাসিল, এডিনিন, গুয়ানিন। ঠিক আছে, এরকম একটা সংকেত। তো এই ইয়াটা কি করবে, এই আরএনএটা কি করবে, এই আরএনএটা থেকে একটা কমপ্লিমেন্টারি আরএনএ তৈরি হবে। কি তৈরি হবে? একটা কমপ্লিমেন্টারি আরএনএ। অর্থাৎ এটা থেকে এখন তোমার যেটা হবে, ধরো আরেকটা কমপ্লিমেন্টারি আরএনএ তৈরি হবে। অর্থাৎ এডিনিনের পরিবর্তে সেখানে আসবে হচ্ছে তোমার ইউরাসিল, ইউরাসিলের পরিবর্তে আসবে এডিনিন, এডিনিনের পরিবর্তে আসবে ইউরাসিল, গুয়ানিনের পরিবর্তে আসবে সাইটোসিন। এই কমপ্লিমেন্টারি এমআরএনএ তৈরি হওয়ার পর সেইটার মধ্যে একটা 9 মিথাইল গুয়ানোসিনের একটা ক্যাপ সংযুক্ত হবে এবং তোমার টেইল একটা পলি এডিনিনের একটা টেল এরকমভাবে সংযুক্ত হবে। পলি এডিনিনের একটা টেল এরকমভাবে সংযুক্ত হবে এবং এইটা এখন কি করবে, ট্রান্সলেশনে অংশগ্রহণ করে নতুন প্রোটিন প্রোডাকশন করবে, নিউ প্রোটিন প্রোডাকশন করবে। সো এইটাকে বলা হয় হচ্ছে নেগেটিভ পোলারিটির আরএনএ। এটাকে বলা হয় নেগেটিভ পোলারিটির আরএনএ, অর্থাৎ এটা সরাসরি এমআরএনএ হিসেবে কাজ করে না। এটা থেকে একটা কমপ্লিমেন্টারি আরএনএ তৈরি হয়, যে কমপ্লিমেন্টারি আরএনএ এখন কি করে, তোমার এখন হচ্ছে এমআরএনএ হিসেবে কাজ করে এবং সেটা প্রোটিন প্রোডাকশন করে। এবং এইখানে যেই এনজাইমটা লাগে সেটাকে বলা হয় আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এনজাইম। এই জিনিসটা একটু বুঝাই তোমাদেরকে, এই জিনিসটা বোঝানোটা খুব দরকার। এই জিনিসটা বোঝানোটা খুব দরকার। ধরো আমরা নর্মালি কি করি, নর্মালি একটা সেলের মধ্যে অর্থাৎ পোষক কোষে, আমাদের কোষে তো একটা ভাইরাস অ্যাটাক করে। সো আমাদের কোষে কি হয়, নর্মালি তোমার ডিএনএ থেকে এমআরএনএ প্রোডাকশন হয়। অর্থাৎ এইখানে যে ডিএনএ থেকে আরএনএ প্রোডাকশন হচ্ছে, সেইখানে আরএনএ যেহেতু তৈরি হচ্ছে, সো সেইখানে যে এনজাইম কাজে লাগতেছে সেই এনজাইমটাকে বলা হবে তোমার আরএনএ পলিমারেজ এনজাইম। সেটা কি বলা হবে? আরএনএ পলিমারেজ এনজাইম। বাট সেই আরএনএ পলিমারেজ এনজাইমটা কি করতেছে, ডিএনএ কে রিড করতেছে এবং ডিএনএ কে রিড করে ডিএনএর কোড অনুসারে, ডিএনএর ইনফরমেশন অনুসারে, ডিএনএর বেস সিকোয়েন্স অনুসারে সে নতুন এমআরএনএ প্রোডাকশন করতেছে। অর্থাৎ দিস আরএনএ পলিমারেজ ইজ ডিএনএ ডিপেন্ডেন্ট, ডিএনএ ডিপেন্ডেন্ট, ডিএনএ ডিপেন্ডেন্ট। অর্থাৎ আমাদের কোষে, নর্মাল একজন মানুষের কোষে যে আরএনএ পলিমারেজ এনজাইম থাকে, সেই আরএনএ পলিমারেজ এনজাইমটা হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এনজাইম। অর্থাৎ সেখানে আরএনএ পলিমারেজ এনজাইমটা ডিএনএর উপর নির্ভর করে একটা নতুন এমআরএনএ তৈরি করে। বাট আমাদের এই যে ভাইরাল যে আমরা কাহিনীটা দেখতেছি, ভাইরাসের ক্ষেত্রে যেটা নেগেটিভ পোলারিটির আরএনএ আছে, সেই নেগেটিভ পোলারিটির আরএনএর ক্ষেত্রে কমপ্লিমেন্টারি একটা আরএনএ তৈরি হচ্ছে, বাট সেই আরএনএটা বা সেই এমআরএনএটা তৈরি হচ্ছে আরেকটা এমআরএনএ থেকে। অর্থাৎ এখানে যেহেতু একটা আরএনএ তৈরি হচ্ছে, সো সেইখানে যে এনজাইমটা কাজে লাগতেছে সেই এনজাইমটা অবভিয়াসলি আরএনএ পলিমারেজ এনজাইম, অবভিয়াসলি আরএনএ পলিমারেজ এনজাইম। বাট সেই আরএনএ পলিমারেজ এনজাইমটা একটা আরএনএ কে রিড করে একটা নতুন আরএনএ তৈরি করতেছে। দ্যাট মিন্স দিস আরএনএ ইজ আরএনএ ডিপেন্ডেন্ট, দিস আরএনএ পলিমারেজ ইজ আরএনএ ডিপেন্ডেন্ট, আরএনএ ডিপেন্ডেন্ট। সো এই আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এনজাইম এখানে কাজ করতেছে, হুইচ ইজ অ্যাবসেন্ট ইন হিউম্যান সেল। অর্থাৎ আমাদের মানুষের বডিতে কখনোই আরএনএ থেকে এমআরএনএ তৈরি হবে না। সো মানুষের বডিতে স্পেশালি প্রকৃতিগতভাবে ন্যাচারালি আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এক্সিস্ট করে না। সো ভাইরাসটার যদি এই আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এনজাইম লাগে, সো সেটা পোষক কোষ থেকে নিতে পারবে না। দ্যাটস ওয়াই এই সমস্ত ভাইরাস, যে সমস্ত ভাইরাসের নেগেটিভ পোলারিটি শো করে, সেই সমস্ত ভাইরাসের তার নিজস্ব আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ তাদের সেলে, সেল না, তাদের বডির ভিতরে আগে থেকেই তারা রাইখে দেয়। অর্থাৎ এটা যদি একটা নেগেটিভ পোলারিটির হয়, তো এর নিচে নেগেটিভ পোলারিটির আরএনএ হয়। সো এখানে একটা আরএনএ পলিমারেজ এনজাইম আগে থেকেই এক্সিস্ট করবে, যেটা দিয়ে সে হচ্ছে পোষক কোষে ঢুকে সে কাজ করবে। এবং এইখান থেকে তারপর নতুন প্রোটিন প্রোডাকশন হবে, প্রোটিনগুলো দিয়ে নতুন ভাইরাস প্রোডাকশন হবে এবং এইখান থেকে আরো নতুন আরএনএ প্রোডাকশন হবে। সেই নতুন আরএনএগুলো দিয়ে আমরা প্যাক করে আরেকটা নতুন এরকম ভাইরাস তৈরি করবো, অর্থাৎ ভাইরাসগুলোর সংখ্যা বৃদ্ধি ঘটবে। আচ্ছা, তাহলে আমাদের দুইটা স্ট্র্যাটেজি গেল, একটা হচ্ছে পজিটিভ পোলারিটির আরএনএ আর একটা হচ্ছে নেগেটিভ পোলারিটির আরএনএ। তারপরে হচ্ছে তোমার ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ থাকতে পারে, যেমন রিওভিরিডাই গোত্রের ভাইরাসের হচ্ছে, রিওভিরিডাই গোত্রের একটা ভাইরাস হচ্ছে তোমার রোটা ভাইরাস। সো এই রোটা ভাইরাসের ক্ষেত্রে তোমার হচ্ছে তোমার ডাবল স্ট্যান্ডার্ড তোমার ডিএনএ থাকতে পারে। সো সে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ না, সরি, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ থাকতে পারে। রোটা ভাইরাসের ক্ষেত্রে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ থাকতে পারে না, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ থাকে, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ সেখানে থাকে। সো ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ থাকলে সেখানে কি হয় সেটা আমরা দেখবো, বাট আমরা একটু স্লাইডটা একটু দেখে নিই। ক্লিয়ার? সো এখন খেয়াল করো, যে পজিটিভ পোলারিটি ও নেগেটিভ পোলারিটি আরএনএ কি সেটা আশা করি তোমরা বুঝতে পারছো, যে পজিটিভ পোলারিটি আরএনএ ইজ সিমিলার টু এমআরএনএ and thus can be translated by the host cell, and negative polarity RNA is complementary to mRNA and must be converted to positive sense RNA by an RNA polymerase before translation. ক্লিয়ার? সেই কথাটা বলতেছিলাম যে নেগেটিভ পোলারিটির আরএনএ গুলা কমপ্লিমেন্টারি, এমআরএনএ কমপ্লিমেন্টারি, অর্থাৎ সেইখান থেকে কমপ্লিমেন্টারি আরেকটা এমআরএনএ নতুন তৈরি হয় এবং সেটা কি হয়,
তোমার সেটাকে তখন বলা হয় পজিটিভ স্ট্র্যান্ড, যেটা তৈরি হয়েছে 9 মিথাইল গুয়ানোসিন লাগছে, তারপর পলিডিয়াটিল লাগছে, সেটাকে এখন বলা হবে পজিটিভ স্ট্র্যান্ড, এবং এটা এখন ট্রান্সলেশনে অংশগ্রহণ করবে। সো এই কথাটা বলা হয়েছে যে নেগেটিভ পোলারিটি আরএনএ ইজ কমপ্লিমেন্টারি টু এমআরএনএ অ্যান্ড মাস্ট বি কনভার্টেড টু পজিটিভ সেন্স আরএনএ বাই অ্যান আরএনএ পলিমারেজ বিফোর ট্রান্সলেশন। ক্লিয়ার? আচ্ছা, তো এখন যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে রিওভিরিডা গোত্রের ভাইরাস, যেটা রুটা ভাইরাস, যেটা বলতেছিলাম ডাবল স্ট্র্যান্ডের আরএনএ, সেই ডাবল স্ট্র্যান্ডের আরএনএর মধ্যে একটা হচ্ছে পজিটিভ স্ট্র্যান্ড আর একটা হচ্ছে নেগেটিভ স্ট্র্যান্ড। ঠিক আছে, স্বভাবতই একটা পজিটিভ স্ট্র্যান্ড থাকবে আর একটা হচ্ছে নেগেটিভ স্ট্র্যান্ড থাকবে, কজ হচ্ছে পজিটিভ স্ট্র্যান্ড এবং নেগেটিভ স্ট্র্যান্ড একটা একটা কমপ্লিমেন্টারি। সো এখানে ডাবল স্ট্র্যান্ড তারা তখনই হবে যখন তারা কমপ্লিমেন্টারি হবে, এবং কমপ্লিমেন্টারি হইলেই তারা একে অপরকে আকর্ষণ করে, তারা হচ্ছে এরকম ডাবল স্ট্র্যান্ড থাকবে। সো এরকম যখন ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ থাকবে তখন যেটা হবে, এইটারও এই সমস্ত ভাইরাসেরও তার নিজস্ব আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এনজাইম থাকে, আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এনজাইম থাকে, আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এনজাইম থাকে। তো এখানে কি হয়, আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এনজাইম এখানে নেগেটিভ স্ট্র্যান্ডকে, এখানে যে নেগেটিভ স্ট্র্যান্ড আছে সেটাকে বেস করে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ কি করে, আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এনজাইমটা কি করে, নেগেটিভ স্ট্র্যান্ডটাকে, যে সমস্ত ভাইরাসের দুইটা স্ট্র্যান্ড থাকে সেই নেগেটিভ স্ট্র্যান্ডটাকে বেস করে সে হচ্ছে নতুন আর একটা এমআরএনএ তৈরি করে, নতুন একটা এমআরএনএ তৈরি করে, যেটার মাথায় হচ্ছে তখন তোমার 9 মিথাইল গুয়ানিসিনের ক্যাপ সংযুক্ত হয় এবং পলি অ্যাটিল সংযুক্ত হয়, অর্থাৎ এইটা এখন এমআরএনএ হিসেবে কাজ করে, এমআরএনএ হিসেবে কাজ করে। এন্ড এইটা কিন্তু আবার এইটার সিমিলার, এই পজিটিভ স্ট্যান্ডার্ড সিমিলার, কারণ খেয়াল করো এইটার মানে খেয়াল করো, এটা হচ্ছে তোমার এইটার বিপরীত, এটা হচ্ছে এটার বিপরীত, আবার এইটা হচ্ছে তোমার এটার বিপরীত। সো আলটিমেটলি দুইটা সেম। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এদিকে যদি অ্যাডেনিন থাকে, এদিকে যদি অ্যাডেনিন থাকে, তাহলে এই জায়গায় ছিল হচ্ছে তোমার ইউরাসিল। ঠিক আছে, তো এই ইউরাসিলের এগেনস্টে যখন এখানে যখন নতুন অ্যামাইনো তৈরি হবে তখন সেটা হবে এইটার কমপ্লিমেন্টারি, অর্থাৎ এখানে ইউরাসিল ছিল, এখানে হবে অ্যাডেনিন, অর্থাৎ এখানে অ্যাডেনিন, এখানেও অ্যাডেনিন, অর্থাৎ এটাকে এখন পজিটিভ স্ট্যান্ড বলা যাবে, পজিটিভ স্ট্যান্ড বলা যাবে। অ্যান্ড এই অ্যামাইনোটা এখন বের হয়ে আসবে, অ্যান্ড বের হয়ে আসার পরে সে হচ্ছে আলটিমেটলি এখন আবার ট্রান্সলেশনে অংশগ্রহণ করবে এবং নতুন প্রোটিন সে প্রোডাকশন করবে। অর্থাৎ পোষক কোষের রুটা ভাইরাস অ্যাটাক করার পর তার নেগেটিভ স্ট্যান্ডের আরএনএ প্রান্ত হতে এমআরএনএ তৈরি হবে এবং এটা হতে পরবর্তীতে প্রোটিন তৈরি হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ডিএনএ থেকে এমআরএনএ প্রোডাকশন হয়, সেখান থেকে এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। এইখানে ডিএনএ থেকে এমআরএনএর মধ্যে যে সমস্ত আরএনএ পলিমারেজ এনজাইম লাগতেছে, আরও কিছু কমপ্লেক্স এনজাইম লাগে, যে এইগুলোকে সবগুলোকে একসাথে বলা হয় হচ্ছে তোমার ট্রান্সক্রিপ্টেস এনজাইম। অর্থাৎ ডিএনএ থেকে এমআরএনএর সময় আমরা দেখতেছিলাম না যে আরএনএ পলিমারেজ লাগতেছিল, আরও কিছু এনজাইম কাজে লাগে। সো সবগুলোকে একসাথে বলা হয় হচ্ছে তোমার ট্রান্সক্রিপ্টেস এনজাইম, যেহেতু সেই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ট্রান্সক্রিপশন। সেটা কিন্তু ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া, নট আরএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া। ক্লিয়ার? সো এখন এই জিনিসটা কেন বললাম সেটা হচ্ছে যে ইন কেস অফ রেট্রোভাইরাস অর্থাৎ এইচআইভি বা হেপাটাইটিস ভি, সেইগুলোর ক্ষেত্রে আরএনএ হচ্ছে তোমার জেনেটিক ম্যাটেরিয়ালস হিসেবে থাকে। অর্থাৎ এইচআইভির ক্ষেত্রে তোমার ধরো একটা এরকমভাবে আরএনএ থাকে, এরকম একটা আরএনএ থাকে, এটা হচ্ছে আরএনএ, এডিনিন, তারপরে ধরো ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন। ঠিক আছে, সো এরকমভাবে তোমার থাকে। আচ্ছা, এখানে ধরো এডিনিন দিই, এখানে এডিনিন দিই। ক্লিয়ার? এখন খেয়াল করো, এটা হচ্ছে আরএনএ। এখন এই হেপাটাইটিস বি বা এই এইচআইভির ক্ষেত্রে কি হয়, তোমার হচ্ছে এটা হচ্ছে একটা আরএনএ, এটা হচ্ছে একটা আরএনএ। সেই আরএনএ থেকে হচ্ছে তোমার এখানে একটা ডিএনএর একটা স্ট্র্যান্ড তৈরি হয়। অর্থাৎ এখানে তোমার একটা এডিনিনকে বেস করলে কি হয়, থাইমিন। ইউরাসিলকে বেস করলে কি হয়, তোমার ইউরাসিল মানে কি, তোমার হচ্ছে ইউরাসিলের সাথে থাকে কি তোমার এডিনিন, ইউরাসিলের সাথে থাকে কি এডিনিন, গুয়ানিনের সাথে থাকে কি সাইটোসিন, এডিনিনের সাথে থাকে কি থাইমিন, ডিএনএতে। সো এরকম একটা ডিএনএর স্ট্র্যান্ড তৈরি হয়, একটা ডিএনএর স্ট্র্যান্ড তৈরি হয়। এই স্ট্র্যান্ডটাকে বেস ধরে আবার আরেকটা স্ট্র্যান্ড তৈরি হয় কমপ্লিমেন্টারি, অর্থাৎ থায়ামিনের পরিবর্তে থাকে হচ্ছে তোমার এডিনিনের পরিবর্তে থাকে হচ্ছে থায়ামিন, এডিনিনের পরিবর্তে থাকে হচ্ছে থায়ামিন, সাইটোসিনের পরিবর্তে থাকে গুয়ানিন, থায়ামিনের পরিবর্তে থাকে হচ্ছে এডিনিন। সো এরকম একটা নতুন একটা ডিএনএ প্রোডাকশন হয়। অর্থাৎ এইখানে যেই কাজটা করতেছে সেটা হচ্ছে আরএনএ থেকে ডিএনএ তৈরি হইতেছে। এখানে কি হইতেছে, আরএনএ থেকে ডিএনএ। নর্মাল প্রসেস কি, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া, ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। কিন্তু যদি কখনো আরএনএ থেকে ডিএনএ তৈরি হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে তোমার রিভার্স ট্রান্সক্রিপশন, মানে উল্টা, রিভার্স মানে কি উল্টা। সো এই প্রসেসটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। সো ইন কেস অফ এইচআইভি আর এর মধ্যে
তোমার এইচআইভি আর হেপাটাইটিস বি এর মধ্যে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। সো দিস প্রসেস ইজ কল্ড রিভার্স ট্রান্সক্রিপশন, এবং এই জায়গায় যে এনজাইমটা কাজে লাগে সেটাকে বলা হয় হচ্ছে তোমার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। সেই এনজাইমটাকে কি বলা হয়? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। সো সেই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম এই নর্মালি আমাদের কোষে থাকে না, মানুষের কোষে থাকে না। সো এটাও ভাইরাসদের নিজ থেকে বহন করে নিয়ে আসতে হয় সেই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। তারপরে কি ঘটে দেখো মজার কাহিনী, এই ভাইরাসটা তো তার নিজস্ব প্রোটিন তৈরি করা লাগবে, সো এমআরএনএ লাগবে। এখন সেই ডিএনএটাকে ভেজ ধরে সে এমআরএনএ তৈরি করে, সে ডিএনএটাকে ভেজ ধরে সে এমআরএনএ তৈরি করে, সেই এমআরএনএ আসে এবং সেই এমআরএনএ নতুন প্রোটিন প্রোডাকশন করে বাকিগুলা, অর্থাৎ নতুন ভাইরাস প্রোডাকশন করে। ক্লিয়ার? তো দেখো এখানে রিভার্স ট্রান্সক্রিপশন কাজে লাগলো। তাহলে এই সবগুলো কথা লেখা আছে, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ কোনটা, আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ কোনটা। ক্লিয়ার? সো এই যে দেখো নিউ ক্যাপসিড, এটা নিউ ডিএনএ হইতে পারে, নিউ আরএনএ হইতে পারে, বাইরের কোষে গমন। আরএনএ থেকে আরএনএ যারা যারা তৈরি করে তাদেরকে বলা হয় আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এনজাইম। এটা ডোন্ট এক্সিস্ট ইন হিউম্যান বডি, দ্যাটস ওয়াই সেটা হচ্ছে তোমার মানব কোষে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ না থাকায় আরএনএ তৈরির জন্য ভাইরাস নিজেই এটা সরবরাহ করে। ক্লিয়ার? তো আমি আশা করি আজকে লেকচারে তোমরা বুঝতে পারছো যে ডিএনএ ভাইরাস যদি অ্যাটাক করে তাহলে লাইটিক সাইকেল কীরকম হবে, আরএনএ ভাইরাস অ্যাটাক করলে সেখানে লাইটিক সাইকেল কীরকম হবে। ঠিক আছে? তো সামনের লেকচারগুলোতে আমরা ভাইরাসের বাকি পার্টস নিয়ে আলোচনা করব। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।